আপাততভাবে অপারেশন শেষ হয়ে গেছে এবং যে খবর আপনাদেরকে জানাবো যে 18 জন পণবন্দীকে ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং 6 জন জঙ্গি তাদেরকে মৃত অবস্থায় পাওয়া গেছে, একজন জঙ্গি যাদেরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল রয়েছে মার্কুই স্ট্রিট থেকে এবং পাশাপাশি ঋত্বিক মণ্ডল রয়েছেন দমদম বিমানবন্দর থেকে এবং পাশাপাশি সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন মার্কুই স্ট্রিট থেকে। আমি প্রথমে সন্দীপের কাছে চলে যাব। সন্দীপ, শুক্রবার রাত থেকে এবং এখনো পর্যন্ত যে অভিজাত কূটনীতিক এলাকা গুলশানে যেভাবে বন্দুকবাজরা হামলা চালালো, পাশাপাশি যে হোলি আর্টিজান বেকারি সেখানেও হামলা চালালো, একটা শান্ত নিরীহ জায়গা যেইভাবে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হলো, সব মিলিয়ে তোমার সাথে যে বাংলাদেশিরা রয়েছে তারা ঠিক কি বলছেন? দেখো, নিজেদের দেশ নিজেদের শহর থেকে কয়েক হাজার মাইল দূরে রয়েছেন বাংলাদেশের নাগরিকরা, তাদের সাথে কথা বলে নেব। দাদা, বাংলাদেশের বুকে এই ধরনের ঘটনা, আপনার শহর আপনার দেশের একটা অংশ তারা সন্ত্রাসবাদীদের দখলে কিছুক্ষণ আগেই দখলমুক্ত হয়েছে, কি প্রতিক্রিয়া একজন বাংলাদেশের নাগরিক হিসেবে? প্রতিক্রিয়া তো আসলে অত্যন্ত দুঃখজনক। আমরা আসলে সারা রাতই ঘুমোতে পারিনি, এত দূরে এসেও দেশকে নিয়ে একটা আলাদাভাবে চিন্তা হচ্ছে। সারা রাত আমরা টিভি মনিটর নিয়ে বসেছিলাম, খবর আপডেট নিচ্ছি। আসলে ইসলাম শান্তির ধর্ম, শান্তির ধর্ম ইসলামে আমরা বিশ্বাসী, এখানে সবাই শান্তি চায়। এখানে হচ্ছে ইসলামের নাম দিয়ে যে জঙ্গিবাদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করছে, এটা আসলে কখনোই মেনে নেওয়া নয়। যে জঙ্গিবাদ তারা চালাচ্ছে, যে সন্ত্রাসীরা, তাদের কোনো ধর্ম নেই, তারা ইসলামে বিশ্বাস করে না। তাদের সারা বিশ্বে কিন্তু তাদের ধর্ম এক, সন্ত্রাস। তারা কিন্তু সন্ত্রাসী চায়। এই যে ঘটনাটা, এই ঘটনার দায় কার, কি বলবেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে? আসলে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসলো, বিরোধী দলের আগেরকার বিরোধী দল নেত্রী তথা সাবেক প্রধানমন্ত্রী জঙ্গিবাদের নেত্রী যারা জামায়াতুল মুজাহিদিন জেএমবির সাথে আঘাত করে এই সরকার উৎখাত করার চক্রান্তে লিপ্ত। এরাই এই খালেদা জিয়া তথা বিএনপি 20 দলের জোটেই এই ঘটনার সাথে জড়িত। যে ঘটনা ঘটলো, আপনি একটু এগিয়ে আসবেন দাদা, যে ঘটনা ঘটে গেল আপনাদের দেশে, তারপরে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনারা কলকাতায় বসেও কি উদ্বিগ্ন? হ্যাঁ, আমরা আসলেই উদ্বিগ্ন। কেননা ওই বাংলাদেশের যে সিকিউরিটি আছে তা তো পর্যাপ্ত পরিমাণেই আছে, বাট এর মাঝেও যদি ওরকম হামলা হয় তাহলে তো খুব খারাপের বিষয়। আর ইসলামে কোনোদিন এটা সাপোর্ট করে না যে জঙ্গিবাদ, তারপর মৌলবাদ, এগুলো কোনোদিন সাপোর্ট করে না এবং আগামীতেও করবে না বলে মনে হয়। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ বলে আমরা জানি, সেখানে এই ধরনের ঘটনা সারা বিশ্বের কাছে আজকে বাংলাদেশের একটা নতুন পরিচয় হলো, কি বলবেন? এটা তো আসলে একটা সারা বিশ্বের যে সন্ত্রাসবাদী, এই সন্ত্রাসবাদের অংশ হিসেবে কিন্তু ধারাবাহিকতাভাবে এখানে আসছে। একটা আপনি খেয়াল করবেন, কদিন আগে প্যারিস থেকে ব্রাসেলস থেকে, কদিন আগে হলো তুরস্কে, এখন তুরস্ক থেকে কিন্তু ঢাকায় চলে আসছে। এর আগে যেসব কিছু সংগঠিত হয়েছে সবাই কিন্তু শান্তিকামী। এখানে আসলে শান্তিকামী মানুষকেই তারা টার্গেট করছে অশান্ত একটা দেশ সৃষ্টি করার জন্য। এই শান্তিকামী সন্দীপ, ধন্যবাদ। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম। পাশাপাশি এই মুহূর্তে দমদম বিমানবন্দর, সেখানে ছবিটা ঠিক এরকম আমরা জানবো আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডলের কাছ থেকে। ঋত্বিক, দমদম বিমানবন্দরের ছবিটা ঠিক এরকম, নিরাপত্তা ব্যবস্থা কেমন চোখে পড়ছে? দেখো, গতকাল রাত্রে এই বাংলাদেশের কার্যত যেভাবে সন্ত্রাস কবলিত হয়ে পড়েছে এবং তার প্রভাব কিন্তু পড়েছে এই শহর কলকাতাতে, এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে কিন্তু নিরাপত্তা আটাটাটা করা হচ্ছে। সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দমদম বিমানবন্দর চত্বরে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেকটি গাড়িতে চেকিং করা হচ্ছে। আমি একটা জিনিস দেখাতে চাইবো, ঠিক টার্মিনালের বাইরে যেরকম দীর্ঘক্ষণ ধরে একটি গাড়িকে ঘিরে যেরকম একটা বিষয় শুরু হয়েছে, যে গাড়িটি দীর্ঘক্ষণ টার্মিনালের 2A এবং 2B গেটের সামনে দীর্ঘক্ষণ এইভাবেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দীর্ঘক্ষণ কোনো চালকের কোনো হদিশ নেই, ফলে খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পয়েন্টে নাকা চেকিং চলছে, যে কটা গাড়ি ঢুকছে প্রত্যেকটা গাড়ি খুলে সিআরপিএফ জওয়ানরা চেক করছেন। এবং এই যে চত্বরে যেখানে গাড়ি দাঁড়ানোর কোনো নিয়ম নেই, সেখানে এরকম একটি গাড়ি যেখানে কোনো চালকহীন অবস্থায় পড়ে রয়েছে, রাস্তায় রাখা রয়েছে, ফলে সবকিছু তৎপরতা চলছে। এবং সেই
সঙ্গে আমরা বিমানবন্দর সূত্রেও জানতে পারছি মূলত লাগেজ চেকিং এর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক দুটি ক্ষেত্রে লাগেজ চেকিং এ অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, বলা হয়েছে থরলি চেকিং করার জন্য, এবং বিশেষ করে যে সমস্ত গাড়ি বিমানবন্দরে ঢুকছেন, যে সমস্ত যাত্রীরা ঢুকছেন, তারা কি উদ্দেশ্যে আসছেন এবং কি কটার ফ্লাইট, এই সমস্ত কিছু কিন্তু তথ্য খুঁটিনাটি জিজ্ঞাসা করছেন সিআরপিএফ জওয়ানরা, সেটা কিন্তু আমাদের সকাল থেকে চোখে পড়ছে। ধন্যবাদ ঋত্বিক মন্ডল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম। আমি আলোচনায় চলে যাব, ব্রিগেডিয়ার সান্যাল আমাদের সঙ্গে রয়েছেন। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে ইতিমধ্যেই যে আমরা দেখছি যে বারংবার বিদেশিদের টার্গেট করা হচ্ছে, কেন, কি মনে হয় আপনার? অ্যাকচুয়ালি আমরা যদি দেখি সিরিয়া আর লিবিয়া তে কি হচ্ছে, যেখানে আইএসআইএস এখন কোন ঠাসা হয়ে গেছে, ওদের যে মেজর সোর্সেস অফ ইনকাম, ওদের যে ক্যাপচার্ড অয়েল ওয়েলস ছিল, এটা হয়তো নষ্ট হয়ে গেছে বিকজ অফ আমেরিকান বম্বিং অর কিংবা ড্রোন স্ট্রাইকস। আর তারপরে লিবিয়ায় বিশেষ করে লিবিয়ান আর্মি একটু এখন বেটার অর্গানাইজ, ওরা রিসেন্টলি ফালুজা রিক্যাপচার করেছে ফ্রম আইএসআইএস। এখন নেক্সট স্টেপ হচ্ছে মোসল। আইএসআইএস উইক হয়ে গেছে, এটাকে আমরা বলবো রিট্যালিয়েটরি স্ট্রাইক বাই আইএসআইএস ইন্সপায়ার্ড অর ডাইরেক্টেড। তো ওরা রিট্যালিয়েট করলো, প্রথমে প্যারিস, ব্রাসেলস এটা হলো, ওদের চেষ্টা চলছে মেবি অলসো ইন ইউএসএ, তারপরে পরশুদিন যেটা হলো ইন টার্কি, তুরস্ক, ইস্তানবুল এয়ারপোর্ট। আরও সফট টার্গেটস আছে। এখন আইএসআইএস ইন্ডিয়াতে এখনো ঘাঁটি বানাতে পারেনি। আইএসআইএস এর একটা অ্যাসোসিয়েশন আছে, there is a group called, militant group called আনসার আল তাওয়িদ। ওদের সাথে আইএসআইএস এর লিঙ্ক আছে, আর আইএসআইএস এর লিঙ্ক আছে উইথ সিমি। পাঠানকোটের যে অপারেশনটা হলো, ওই অ্যাটাক ইন দি এয়ারবেস, ওইখানে জৈশে মোহাম্মদ, পাকিস্তান আর আইএসআইএস এর লিঙ্ক আমরা এস্টাবলিশ করতে পেরেছি। ইন্ডিয়াতে আইএসআইএস এত অর্গানাইজ হয়নি, আর ওরা চেষ্টা করছে লোকাল মিলিটেন্ট গ্রুপদের সাথে মিলে কিছু একটা করে। কিন্তু বাংলাদেশে যা হলো এবং উপমহাদেশে বারংবার আমরা যেভাবে দেখেছি যে আইসিস হামলা চালিয়েছে, কিছুদিন আগে হায়দ্রাবাদে মডিউলের খোঁজ পাওয়া গেছে, সব মিলিয়ে যে গতকালের ঘটনা, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেই প্রভাবটা কতটা আমাদের দেশের উপর পড়তে পারে? না, আমাদের এখন অ্যাকচুয়াল এফেক্ট হচ্ছে আমাদের, উই হ্যাভ টু বি ভেরি অ্যাবাউট বাংলাদেশ বেসড টেরর গ্রুপস, জেএমবি বিশেষ করে, এরা হচ্ছে মোস্ট অ্যাক্টিভ উইদিন বাংলাদেশ, আর ওরাও এক্সপোর্ট করেছে ইন ইন্ডিয়া। বর্ধমানের যে ইনসিডেন্টটা হলো, ইট ইজ ডাইরেক্টলি লিঙ্কড উইথ জেএমবি। হ্যাঁ, আর যেটা আমি যতটা জানি, জেএমবি স্পন্সার্ড টেরর গ্রুপস যারা পশ্চিম বাংলায় আশ্রয় পেয়েছে, they have developed political links. I mean, that is what is my worry. আজকে বাংলাদেশে হলো, পশ্চিম বাংলা should be prepared for an attack. যদি আমরা if we are আমরা যদি বলি না আমাদের সবকিছু ঠিকঠাক, I don't agree with it. আর আমি কলকাতা স্টেশন কমান্ডার ছিলাম, আমি কিছুটা সিকিউরিটি নিয়ে আমি ডিল করতাম, আর আমাদের কাছে কিছু ক্যাপাবিলিটিজ আছে যেটা মানে ফরেন টেররিস্ট অর্গানাইজেশন। কলকাতাকে নিয়ে বলছেন, এই ক্ষেত্রে একটা বিষয় একটু বলতে চাইবো যে ভারতে এই ধরনের হামলা হয়েছে, পুনেতে হয়েছে, মুম্বাইতে হয়েছে, ভারত সেভাবে নিজেদের মতো করে মোকাবিলাও করেছে, কিন্তু বাংলাদেশে যেটা কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম, একটা ইন্ডিভিজুয়াল টার্গেট করা হয়েছিল, এইবার প্রথম একটা ইন্টারন্যাশনাল টার্গেট করা হলো, একটা বড় টার্গেট, বড় ধরনের জঙ্গি হামলা। সকালের দিকে যখন আমরা কথা বলছিলাম, আলোচনা করছিলাম, যে বিষয়টা উঠে আসছিল যে কিভাবে বাংলাদেশ গোটা বিষয়টার পরিস্থিতির মোকাবিলা করবে। যেভাবে 45 মিনিটের একটা অপারেশনের ফলে একটা গোটা জঙ্গি নিকেশ করা সম্ভব হলো, গোটা বিষয়টাকে অনেকটা কন্ট্রোলে আনা সম্ভব হলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, টিল রিসেন্টলি, আমি 7 দিন আগের কথা বলছি, বাংলাদেশ ওয়াজ ইন আ স্টেট অফ ডিনায়াল। আমাদের দেশে আইএসআই এর কোনো ফুটপ্রিন্ট নেই। হ্যাঁ, আমাদের লোকাল মিলিটেন্ট গ্রুপস আছে যাদের আমরা কন্ট্রোল করছি। এই যে রিসেন্ট আমরা যে অ্যারেস্টগুলো করলাম, ইট ইজ টুয়ার্ডস দ্যাট। এটা আজকে ঢাকা যেটা হলো, দিস ইজ দি ফার্স্ট অর্গানাইজড অ্যাটাক বাই এ মিলিটেন্ট গ্রুপ,
এখনো আমরা বলতে পারছি না ফর সার্টেন যে এটা ISIS ডাইরেক্টেড অ্যাটাক কিনা। Nobody is clear so far. Or I have an observation with regards to the Honorable Prime Minister of Bangladesh's statement যে একজন জঙ্গি ধরা পড়লো, ওনা আমার অ্যাজ আ প্রফেশনাল আমি এটা মনে করি এটা বলা উচিত হয়নি। হি নিডস টু বি ইন্টারোগেটেড। একটু বিরত করছি, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বাংলাদেশের ভি নিউজের প্রধান সম্পাদক ASM শামসুল আরিফিন। আপনাকে স্বাগত 24 ঘন্টা। এই যে উগ্র মৌলবাদ, এটা এতটা মাথা চাড়া দিচ্ছে কেন, আপনার কাছ থেকে জানতে চাইবো। আসলে এই মৌলবাদটা উপমহাদেশের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে। এটা আফগান যুদ্ধের পরে এটা বাংলাদেশে হওয়ার প্রধান কারণটা হচ্ছে আফগান যুদ্ধে যেসব বাঙালিরা যোগদান করেছিল এর থেকে প্রায় 8,000-এর উপরে এরা ফিরে আসে বাংলাদেশে, এসে এরা মাদ্রাসা তৈরি করে। তো যেহেতু এরা সবাই একটা যুদ্ধের মধ্যেই আফগানিস্তানে তারা যোগদান করেছিল এবং তারা মনে করে যে তালেবানদের বিজয়টা তাদের একটা বিজয় ছিল, ওই বিজয়ের চিন্তা ভাবনা ইসলামাইজেশনের বা ইসলামিক ধ্যান ধারণাটাকে রাষ্ট্র ব্যবস্থায় নেওয়া যায় এমনি একটা চিন্তা চেতনার থেকেই কিন্তু বাংলাদেশে মৌলবাদের এই এডুকেশন বলেন বা অর্গানাইজেশন বলেন এগুলো শুরু হয় একদম পিওরলি আফগান যুদ্ধের পরে। হঠাৎ করে তাকিয়ে দেখবেন এটা হঠাৎ করে আসেনি, এই যুদ্ধটার পরেই এর ফল আউটটা এটা। এবং এটা এর সঙ্গে যুক্ত হয়েছে ইসলামিক মানি। মিডল ইস্টার্ন কান্ট্রি বা লন্ডন ভিত্তিক ইসলামিক মুসলিম এরা প্রচুর টাকা দিয়েছে বাংলাদেশের এই মসজিদ মাদ্রাসা এই বা ইসলামিক এডুকেশন এইসবের দিকে। তো এইটা আস্তে 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 দানা বাঁধতে বাঁধতে এখন একটা ময়ূরু আকার ধারণ করেছে। এটা অ্যাড্রেস করা হয়নি, হয়তো অ্যাড্রেস ওই যেভাবে করা উচিত ছিল। মানে শিক্ষা ব্যবস্থা থেকে যদি অনেক আগের থেকে অ্যাড্রেস করা যেত ঠিক তাহলে হয়তো আজকের এই অবস্থাটা ধারণ করতো না। কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা 3-4টা ভাগে বিভক্ত, এটা একক ধারায় কোনো সময় নেওয়া যায়নি। এই নেওয়া না যাওয়া গভর্নমেন্ট এখনকার গভর্নমেন্ট গত কয়েক বছর ধরে চেষ্টা করছে কিন্তু পুরোপুরি ভাবে সফলতা লাভ করেনি। এখানে যে কওমি মাদ্রাসাগুলো আছে আপনারা জানেন এখানে বাংলাদেশের ফ্ল্যাগ ওঠায় না, তারা জাতীয় সঙ্গীত গায় না, তাদের পড়াশোনার সিলেবাস আলাদা, তাদের ওখানে জঙ্গি শিক্ষা হয়, তাদের ওই জিহাদিজম শিক্ষা দেওয়া হয়। এরকম একটা জায়গা থেকে এই জঙ্গিটা আস্তে আস্তে বেড়েছে। আর এখন যেটা দেখা যাচ্ছে যে এখন এই যে জঙ্গি যারা এই অ্যাটাক গুলো করছে বা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হচ্ছে এরা বেশিরভাগই কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্ট। এইটার আরেকটা নতুন ফেনোমেনা যে হায়ার এডুকেশন গ্রুপ এইটার মধ্যে ঢুকছে কেন, তার মানে বাইরের কোন একটা ইনফ্লুয়েন্স এদের উপরে চরম ভাবে কাজ করছে। যে ইসলামিক স্টেট বলেন বা এই মিডল ইস্টের কিছু যে ধ্যান ধারণা এইটার থেকে যেভাবে হোক একটা প্রভাবিত হয়ে একটা ইসলামাইজেশনের নতুন একটা ধাঁচ বাংলাদেশে দেখা যাচ্ছে, যেখানে ইউনিভার্সিটি ছেড়ে বলতে নর্মাল এডুকেশনের না, এরা কিন্তু বেশিরভাগই টেকনোলজিক্যাল টাইপ আইটি বেসড বা সায়েন্স বেসড। এই ছেলেগুলো যেটা সবচেয়ে বেশি ভীতির কারণ যে এরা নিজস্ব টেকনোলজি তৈরি করতে পারে বা ব্যবহার করতে পারে। অশিক্ষিত মাদ্রাসার ছাত্র হয়তো মারামারি করতে পারে, বোম ছুটতে পারে, তারা হয়তো এই টেকনোলজিটা ব্যবহার করতে পারবে না, কিন্তু ইউনিভার্সিটির এই ছাত্ররা এটা ব্যবহার করছে। এইটা অ্যাড্রেস করা খুব জরুরি হয়ে পড়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।